প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। দর্শক, আপনারা জানেন এখন দেশের যে পরিস্থিতি চলছে সেটা আপনারা সারাক্ষণ গণমাধ্যমের মাধ্যমে পর্যবেক্ষণ করছেন। আপনারাও যে একটা আতঙ্কের মধ্যেই সময় কাটাচ্ছেন, এটা আসলে সারা দেশবাসীরই একই চিত্র। গত এক সপ্তাহ আগে দেশটা যেমন ছিল এখন কিছুটা স্বাভাবিকের দিকে যাওয়া শুরু হয়েছে, কিন্তু পুরোপুরি স্বস্তি এখনো মেলেনি, কারণ এখনো সরকারের পক্ষ থেকে কারফিউ বলবৎ আছে, যদিও শিথিলতার সময়টা বাড়ছে। আমরা জানি যে আজকেও ছিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, পর কারফিউ চলছে, এখন কারফিউর সময়টাই চলছে। এবং অফিস, সরকারি বেসরকারি সব অফিসের সময়সীমা এখনো পর্যন্ত 2 ঘন্টা কম হচ্ছে। আগামীকাল থেকে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত অফিস, অর্থাৎ বলা যাচ্ছে যে এখনো পুরোপুরি স্বস্তি স্বাভাবিকতা ফিরে আসেনি। যে ঘটনা এক সপ্তাহ আগে ঘটলো এবং এর ঠিক আগে থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে যে ছাত্রদের খুবই স্বাভাবিক একটি যৌক্তিক আন্দোলনকে ঘিরে যে অরাজকতা, নৃশংসতা দেশের মানুষ আপনারা দেখলেন, এর আসলে উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। এই অনুষ্ঠানের মাধ্যমেই চেষ্টা করি, কতটুকু আপনাদেরকে আমরা পৌঁছাতে পারি এর বিষয়টা আমরা জানি না। তবে বিষয়টা হলো যে এই সময় গণমাধ্যম যেমন চেষ্টা করে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিতে, আপনারাও আসলে সেভাবে অপেক্ষা করেন যে দেশটা ভালোর দিকে যায়। আমরা আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু আলোচনার জন্য আমরা একটি বিষয়বস্তু নির্ধারণ করেছি। আমাদের আজকে যে আলোচনার বিষয়বস্তু রেখেছি, উত্তরণের পথ কোথায়, অর্থাৎ এখন যে স্বাভাবিকতার দিকে যাচ্ছে সেটা আসলে এরপর কি হওয়া উচিত, এই স্বাভাবিকতাটাই কতদিন থাকবে, আসলেই এটা স্বাভাবিক অবস্থা কি না, এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিও 2 জন অতিথি আছেন। আমি পরিচয় করে দিচ্ছি তাদের সাথে। আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও সিপিবি নেতা। আছেন মেজর অবসরপ্রাপ্ত আফিজুর রহমান, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদের কাছে কৃতজ্ঞতা, আপনারা যখন আসছেন এখন কারফিউ চলছে, এর মধ্য দিয়ে আপনাদের অনুষ্ঠানে সাড়া দিয়ে এসছেন, অশেষ ধন্যবাদ আপনাদেরকে। শুরু করছি মেজর অবসরপ্রাপ্ত আফিজুর রহমান, আপনাকে দিয়ে। আপনি নিরাপত্তা বিশ্লেষক, আপনি রাজনীতি বিশ্লেষকও। এখন যে সময়টা যাচ্ছে সেই সময়টা নিয়ে আপনি আসলে কি বলবেন? কারণ আমার প্রশ্নটা হলো যে এই যে ঘটনাটা ঘটলো এর মধ্যে দিয়ে গণমাধ্যমের কাছে যে তথ্য আছে তাতে 200-র উপরে লোক মারা গিয়েছে, এর মধ্যে 50-এর উপরে আছে শিক্ষার্থী, আছে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ আছে, এখানে সাধারণ মানুষ আছে। এই যে একটা ঘটনা ঘটে গেল, একেবারেই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে এদেশের ছাত্ররা, রাষ্ট্র যখন শুরু হলো তখন থেকে নানা কারণেই ছাত্ররা তাদের আন্দোলন নিয়ে মাঠে থাকে এবং তাদের যৌক্তিক আন্দোলন, এগুলো অবদানও আছে ছাত্রদের। সেই রকম একটি আন্দোলনই তারা করতে এসছে এবং একটা সময় সেই আন্দোলনে থাকলো না, সেটা নৃশংসতায় রূপ নিল। এইটার কারণটা কি? আপনার নিরাপত্তা বিশ্লেষণের এই যে অভিজ্ঞতা দীর্ঘদিনের, কি বলবেন আসলে এখন কোন জায়গায় আছে বাংলাদেশ? ধন্যবাদ আপনাকে। ঠিক এই মুহূর্তে কোন জায়গায় আছে সেটি একটি ইস্যু, আর আপনি অনেকগুলো কথা বলেছেন। দেখেন, এর আগে গত কয়েকদিনে যেটা হলো, বেশ কয়েকবারই বললেন যৌক্তিক আন্দোলনটা অবশ্যই যৌক্তিক, এবং সেই আন্দোলনের সাথে যদি আপনি শুরু থেকেই দেখেন যে জুনের 6 তারিখ হবে বোধ হয়, জুনের 5 তারিখে হাইকোর্টের যে সেই 18 সালে যে সবই কোটা বাতিল করে দেওয়া হলো, সেইটা বাতিল করতে গিয়েই তো যে রায়টা দেওয়া হলো, সেই রায় নিয়েই তো তারপরের এই যে পরের 1 মাসে যা হলো, সেই পর্যন্ত সবই কিন্তু ঠিক ছিল। আমি একটি কথা বারবারই বলছি, আপনি আন্দোলন বলেছেন, আমি কিন্তু 2টি জিনিস আমার জায়গা থেকে 2টি বিষয় বলবো, এবং আমি বলছিও, এটা খুব জোর দিয়ে বলার চেষ্টা করছি। সেটি হচ্ছে, গত কয়েকদিনে আমি বিশেষ করে 17, 18, 19, 20-এ যা ঘটেছে, সেটিকে আমরা কোনোভাবেই, কোনো যুক্তিতে, কোনো অবস্থাতেই, আমি যেই দলেরই হই, যেই মতেরই হই, এটিকে আন্দোলন বলা যাবে না। বাংলাদেশ ছাত্র আন্দোলনের জন্য সবচেয়ে চমৎকার জায়গা কিন্তু বাংলাদেশ বারবার দেখিয়েছে। হাফিজুর রহমান, এই যে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে মাঠে আছে, তারা কিন্তু বারবার বলছে যে এই যে সহিংসতা, নৃশংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তাহলে কারা ঘটিয়েছে এই সহিংসতা? সেটি নিয়েও ধরেন সেই জায়গাতে আমি আরেকটু পরে আসতাম আসলে, যেহেতু আপনি এইটি প্রশ্ন করলেন, এটি একটি মৌলিক প্রশ্ন। সেই প্রশ্নেরও আমার জায়গা থেকে এটার একটা কাউন্টার প্রশ্ন আছে।
সেটা হচ্ছে 18 তারিখে যা ঘটেছে। পুরো বাংলাদেশ দেখেছি কিন্তু আমরা 18 তারিখ একদম, এবং 18 তারিখে যেটা ঘটেছে এটি কোনোভাবেই মানবিকতা তো অবশ্যই না। আপনি বিটিভি পোড়ানোর গল্পটা জানেন, এবং বিটিভিকে প্রায় 5 বার অ্যাটাক করা হয়েছে। 5 বারের মধ্যে সবচেয়ে পরে হচ্ছে সন্ধ্যার পরে যে অ্যাটাকটা করা হয়েছে, এবং সেখানে কিন্তু বিজিবি সদস্য ছিল, একেবারে ছিল। কারণ বিটিভিতে আমরা জানি যে বিটিভির যারা, তাদের একটা ধারণা ছিল যে আমরা মানব ঢাল হয়ে দাঁড়ালে এটাকে আমরা রক্ষা করতে পারবো। আমি ভেতরে যাচ্ছি না, কিন্তু যখন যারা ভেতরে আসলো, জানতে হবে কিন্তু ঘটনাগুলো, যারা ভেতরে আসলো তারা কিন্তু ভেতরে এসে বিজিবি সদস্যদের বলল 15 মিনিটে সব ভেঙে চুরে দিয়ে যাব আমরা, এই 15 মিনিটে আপনারা নড়বেন না, যদি নড়েন আপনাদের সহ পুড়িয়ে দিব। এই যে কথাটা যারা বলছে আপনাদের সহ পুড়িয়ে দিব, খেয়াল করেন ফায়ার পাওয়ার নিয়ে দাঁড়িয়ে আছে বিজিবি। আমরা সেখান থেকে কিন্তু আরো পরিষ্কার জানতে পারলাম, আপনার গণমাধ্যমের জায়গা থেকেও জানেন অবশ্যই, 18 তারিখে কিন্তু ফায়ার অর্ডার ছিল না। একদম পরিষ্কারভাবে যদি বলি যে 18 তারিখে যদি ফায়ার অর্ডার না থাকে, তাহলে এই যে ভ্যান্ডালাইজেশনগুলো হলো সেখানে ফায়ার পাওয়ার নিয়েই কিন্তু দাঁড়িয়েছিল বিভিন্ন বাহিনী। সেই বাহিনী ফায়ার করেনি, যেখানে ফায়ার করেছে যতটুকু করেছে রাবার বুলেটের ইস্যু আসছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা 200 হত্যাকাণ্ড বলছি, কিন্তু এই 200 হত্যাকাণ্ডগুলো কারা করেছে, কিভাবে হয়েছে, সেই জায়গা কিন্তু আই এম নট টেলিং যে কে করেছে, কারা করেছে, বাহিনী করেছে, অন্যরা করেছে। আমি শুধু বলতে চাচ্ছি একজন সচেতন নাগরিক হিসেবে আমি নিজেও জানতে চাই প্রতিটি হত্যাকাণ্ড আসলে কিভাবে হয়েছে, কারা করেছে। কারণ এটি যদি না জানেন তাহলে আমরা শুধু তর্কের টেবিলে, বাংলাদেশ থেকে জঙ্গি শব্দটা চলে গেছে। আমি জঙ্গির দিকে যেতেও চাচ্ছি না। ধরেন জঙ্গি তো একটা পার্ট, জঙ্গি কিন্তু একটা পার্ট। আপনি যদি বলেন 2015-তে যখন, মনে আছে নিশ্চয়ই, যে 2015-তে যখন আগুন সন্ত্রাসটা শুরু হলো, সেই সন্ধ্যার কথা, ভয়াবহ একটা সন্ধ্যা। আমি তখন ঢাকায় চাকরি করতাম, তো সন্ধ্যার সময় পেট্রোল বোমা, মাথায় কিন্তু খুব একটা পেট্রোল বোমা আমাদের তখন ছিল না। পেট্রোল বোমা কি একটা কোকের বোতলে ছুঁড়ে দেওয়া হয়। পরে আমরা বিষয়গুলো আরো পরিষ্কার হয়ে বুঝলাম যে ঘটনাটা কি হয়, যে একটা কোকের বোতলে ভেতরে কিছু এলিমেন্ট থাকে এবং ছুঁড়ে দেওয়া হয়। ফাইন, ছুঁড়ে দেওয়ার পরে সেই বোমাটা যখন আপনার একটা বাসের অনেক মানুষ একটা বাসে যারা থাকে তাদের মধ্যে গিয়ে যখন পড়ছে, বাসটা কিন্তু পুড়ে যাচ্ছে এবং তার ভেতরে মানুষগুলো দগ্ধ হচ্ছে। আমরা 90 দিন দেখেছিলাম এটা। বাঙালি জাতিকে এই ট্রমাটাইজড অবস্থাটা কিন্তু 90 দিন নিতে হয়েছে। করোনার মধ্যে তো আমাদের এক ধরনের ট্রমা গেছে, আরেকটা ট্রমা ছিল কিন্তু এই যে 15 এটা কিন্তু আমি কমপ্লিটলি শুধু জঙ্গিও বলতে পারছি না, আমাদের রাজনৈতিক সংস্কৃতিগুলোও কি এরকম হয়ে গেছে। মানে ধরেন এইটাও একটা, আমি বঙ্গবন্ধুর উপরে গবেষণা করছি, তো সেটা করতে গিয়ে কিন্তু বঙ্গবন্ধুর এন্টায়ার লাইফটাকে আমাকে পড়াশোনা করতে হয়। পড়তে গিয়ে বঙ্গবন্ধুর যে 23 বছর 7 মাসের যে বাংলাদেশকে স্বাধীন করার, এই ভূখণ্ডকে স্বাধীন করার যে টোটাল সংগ্রামটা, সেটা দেখি যে 25 বছর বয়সে তিনি রাজনৈতিক দল গঠন করেছিলেন, গণতান্ত্রিক যুবলীগ। আমি বহুবার বলছি এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আসছেন মিস্টার আফিজুর রহমান। আমি আপনার কাছে এখানে আবার আসছি, আমি একটু যাচ্ছি হাসান তারিক চৌধুরী আপনার কাছে। আপনার কাছে কি মনে হয়েছে এই যে ঘটনাটা দেখলেন এক সপ্তাহ আগে, 18 তারিখ থেকে শুরু হলো, 14 তারিখ, 14, 15, 16, 17, 18 তারিখ থেকে আমরা দেখলাম যে এর পরের 21 তারিখে রায় হলো, রায়টা হলো 21 তারিখে। তার আগ পর্যন্তই তো ঘটনাগুলো ঘটা শুরু হলো, পুরোটা না এক সপ্তাহ। আপনার অবজারভেশন, আপনার অভিজ্ঞতা আসলে কি বলে যে এটা কার, এই দেশেরই তো মানুষ, তারা বিদেশ থেকে এসে কি কেউ কোনো বিদেশির চেহারা দেখেছে? বিদেশ থেকে কেউ দেখেনি। আমরা 71-এর কথা যখন বলি তখন আমরা পাকিস্তানিদের কথা তো আমাদের সাথে আসেই, কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, যারা 71 দেখেনি তারা আসলে 71-ই দেখলো। যেরকম একটা একেবারেই এক সপ্তাহ আগে যেটা এমন একটা সময় আসতে পারে মানুষের ভাবনার অতীত ছিল, সেই সময়টা কারা এর সাথে যুক্ত থাকতে পারে? শিক্ষার্থীরা তো তাদের বারবার বলছে আমরা এই ধরনের সহিংসতায় চাই না, আমরা নাই। কারা ঘটাচ্ছে সেটারও তারা বিচার চাচ্ছে, কিন্তু তারা তাদের আন্দোলনে ওই জায়গায় রিজিট আছে যে আমাদের আন্দোলন যে জন্য তারা চাচ্ছে সেই দফা নিয়ে তারা একরকম আছে। কিন্তু এর মধ্যে যে এত ঘটনা ঘটে গেল, এত প্রাণ গেল, শুধু প্রাণ নেই, যে দেশের সম্পদ নষ্ট হলো, এই সম্পদের, এ তো জনগণের সম্পদ, এই দায় কার দেশের? দেখুন, প্রথমত আমি আপনার মাধ্যমে নিউজ 24 চ্যানেলকে ধন্যবাদ জানাই যে
এই সময়কালে সাধারণ মানুষের মনে যে প্রশ্ন, সবার মনে যে উত্তরণের পথ কি, এইটা সাধারণ মানুষের মনের জিজ্ঞাসা, এটাই আজকে আপনারা আলোচনার বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করেছেন। দেখেন, আমাদের দেশে বা একটা প্রচলিত কথা আছে, উধুর পিণ্ডি বুধুর ঘাড়ে। আমাদের দেশের প্রত্যেকটি রাজনৈতিক ঘটনা প্রবাহের যদি আমরা রিসার্চ করি, আমরা দেখব যে একটা ব্লেম গেম চলতে থাকে এবং পলিটিক্যাল পার্টিগুলো একটা ব্লেম গেমের প্র্যাকটিসের মধ্য দিয়ে কিন্তু চলে। এর সাফারার হয়, ভিকটিম হয় সাধারণ মানুষ, যারা কোনো রাজনৈতিক দলের পার্ট না। এই কোটা সংস্কার আন্দোলনকে আপনিও বলেছেন একটি যৌক্তিক আন্দোলন, এবং সবাই বলছে একটি যৌক্তিক আন্দোলন, এবং দেশের সর্বোচ্চ আদালতও রায় দিয়ে বলেছে এটি একটি এর যৌক্তিকতার প্রশ্ন। তাহলে এই যে নাশকতার দায় ইনিয়ে বিনিয়ে কিন্তু আমরা দেখছি যে ইনডাইরেক্টলি আন্দোলনকারীদের উপরে চাপানোর একটা চেষ্টা বিভিন্ন মহল থেকে হচ্ছে। যদিও শুরু থেকেই আন্দোলনকারী ছাত্ররা, শিক্ষার্থীরা বলেছে যে আমরা এই সমস্ত নাশকতা, সন্ত্রাস বা ভায়োলেন্স এর সাথে কোনোভাবেই ইনভলভ না, এবং আমরাও এর তদন্ত এবং বিচার চাই। এখন প্রশ্ন হলো, আমাদের দেশে এই পরিস্থিতিটার সৃষ্টির দায়টা কার? প্রথমত হলো, পরিস্থিতি একটা হয়েছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে এই পরিস্থিতিটা তো আমি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি, এবং কোটা সংস্কার মামলার রায় যেদিন হয় সেদিনও আমি আদালত কক্ষে সশরীরে উপস্থিত ছিলাম। আমি পুরো হিয়ারিংটা শুনেছি, বোঝার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি, এবং আপনি দেখবেন যে সেখানে যে জাজমেন্ট এবং যে আর্গুমেন্টগুলো সরকার পক্ষের, আইনজীবীর পক্ষ থেকে এবং ছাত্রদের পক্ষ থেকে এবং মহামান্য আদালতের পক্ষ থেকে যেটি হয়, সেখানে কিন্তু একটা যৌক্তিকতার প্রশ্নই বারবার এসেছে, এবং সেখানে কিন্তু একবারও এই হিয়ারিংয়ে কিন্তু কখনোই ছাত্রদেরকে আদালতের পক্ষ থেকে বা আইনজীবীদের পক্ষ থেকে ছাত্রদেরকে অভিযুক্ত করা হয়নি। তাহলে এই নাশকতার জন্য দায়ী কে? এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই এসে যায়, এবং দায়িত্বটা বর্তায় সরকারের উপরে, যে তারা একটি নিরপেক্ষ তদন্ত করে বের করবে যে কারা এই নাশকতা ঘটিয়েছে। যেমন ধরেন, আমাদের দেশের আমি নিউজে দেখেছি যে মিরপুরে ফায়ার স্টেশনের যে গাড়িগুলো, যারা অগ্নি নির্বাপকের কাজ করে, সেই গাড়িগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং এগুলো অনেক মূল্যবান, এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়, এর মধ্যে ল্যাডার থাকে, এর মধ্যে অক্সিজেন সিস্টেম থাকে, স্প্রে থাকে, অনেক কিছু থাকে। তো আগুন লাগলে যে গাড়ি আগুন নেভায়, তাকে আঘাত করার পেছনে কি যুক্তি থাকতে পারে? মিস্টার চৌধুরী, আপনার কি মনে আছে যে কবে থেকে শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলনে শুরু হলো, নাশকতা শুরু হলো? এটা নিশ্চয়ই আপনার মনে আছে। এটা বেসিক্যালি 18টাই হলো ট্রিগার পয়েন্ট, এবং এই ট্রিগার পয়েন্টটা আমি মনে করি যে ট্রিগার পয়েন্টটা শুরুর আগে কিছু প্রেক্ষাপটকে আমাদের বিবেচনায় নিতে হবে। যেমন ধরেন, যারা ক্ষমতায় থাকে, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, সরকার যখন ওথ নেয়, সরকারকে ওথ নেওয়ার সময় বলতে হয়, সরকারের যারা কর্তা, মন্ত্রী, এমপিদেরকে ওথ নেওয়ার সময় বলতে হয় যে আমরা অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো কিছু করব না, আমরা দেশের স্বার্থটাকেই সামনে রেখে আমরা কাজ করব। কিন্তু আমরা দেখেছি যে সরকারের উচ্চ মহল থেকে যে দায়িত্বহীন মন্তব্য করেছে বিভিন্ন সময়ে, এবং বলা হয়েছে যে এই ছাত্রদেরকে ঠান্ডা করার জন্য ছাত্রলীগ, যুবলীগ একাই যথেষ্ট, এই সমস্ত কথা পত্রিকায় এসেছে। এইগুলো বলে যখন পরিস্থিতিকে যারা প্রথম দিকে উত্তপ্ত করেছে, তাদেরকে তো এক ধরনের দায় নিতে হবে, এবং এর সুযোগে নাশকতাকারীরা ঢুকে তারা কিন্তু এই গোটা নির্দলীয় আন্দোলনটাকে, এটা কি সেই সময় ছাত্রদের কি বলা হয়েছে নাকি সেই সময় তারা এইটা বিবেচনা করেছিল যে তাদের যে গেজ, যে এখানে অন্য কেউ ঢুকতে পারে, তারা ঢুকছে, তাদেরকে ইন্ডিকেট করে? না, আমাদের দেশের শাসক দলের যে দম্ভ, তাদের যে অহমিকা এবং তাদের কথাবার্তা, আচরণে, আমাদের দেশের মন্ত্রী এমপিদের আচরণে তো মনে হয় যে তারা প্রভু আর জনগণ হলো তাদের সার্ভেন্ট, অথচ সাংবিধানিকভাবে উল্টা। আমি সংবিধানের ছাত্র, সংবিধান বলে যে জনগণ হলো প্রভু, মন্ত্রী এমপিরা হলো সার্ভেন্ট। কিন্তু আমাদের দেশে আমরা মন্ত্রী এমপিদের আচরণ দেখেন, তারা কি ভাষায় কথা বলে। তো সেই ভাষা একটা বড় প্রভোকেশন বলে আমি মনে করি, সেই উক্তিগুলো প্রভোকেশন বলে মনে করি। ভাষা বড় প্রভোকেশন, খুবই চমৎকার একটি শব্দ আপনি বললেন। আমি ফিরছি একটা ছোট্ট বিরতি আপনাদের দুজনের কাছে। প্রিয় দর্শক, আমি আরেকটু যুক্ত করতে চাই, আমি দুঃখিত, সেটা হলো আমাদের দেশে যে বুদ্ধিজীবীদের মধ্যেও কেউ কিন্তু দায়িত্বহীন মন্তব্য করেছেন, আমি নাম উল্লেখ করতে চাই না, আপনারা জানেন যে পত্রিকায় এসেছে যে তাদের দিক থেকেও এক ধরনের দায়িত্বহীন আচরণ ছিল। এই সুযোগগুলো আমাদের দেশে যারা রাষ্ট্রবিরোধী শক্তি তারা গ্রহণ করেছে।
ফিরছি আমার। ধন্যবাদ প্রিয় দর্শক। সিএসআরএম গণতন্ত্রে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আমার সাথে আছেন মেজর অবসরপ্রাপ্ত আফিজুর রহমান, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক, আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও সাধারণ সম্পাদক বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানিয়ে যাচ্ছি মেজর অবসরপ্রাপ্ত আফিজুর রহমান, আপনার কাছেই। একেবারেই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ একটি আন্দোলনকে কেন্দ্র করে যখন দেশে এত বড় সহিংসতার, মৃত্যুর ঘটনা ঘটে, জানমালের যে ক্ষতি হলো, এর জন্য তো তদন্ত বিচার হবে, সরকারের পক্ষ থেকে বলছে, আইন শৃঙ্খলা বাহিনী তারাও বলছে। আসলে কত দ্রুত হওয়া উচিত, কিভাবে আসলে এই তদন্তগুলি হওয়া উচিত, যারা মানুষ দৃশ্যমান দেখবে যে এই ঘটনার বিচার আসলে হয়, কোনো অপরাধীর বিচার ছাড়া পায় না? এই তদন্তটি খুব পুঙ্খানুপুঙ্খভাবে হওয়া প্রয়োজন। আমি তখন বলছিলাম একটা বিষয়, যে দেখেন এখানে আন্দোলন যেটা হয়েছে, আমার জায়গা থেকে এখানে আমার কিছু পয়েন্ট থাকবে, সেটা সবারই থাকতেই পারে, তাই না? এর বাইরে আমি যদি বলি, আন্দোলন তো হবেই, একটা দেশে আন্দোলন হবে, কিন্তু আন্দোলনের বাইরে যতটুকু ধ্বংসাত্মক বিষয় হয়েছে, ধারালো অস্ত্রের ব্যবহার হয়েছে, গান পাউডারের ব্যবহার হয়েছে বা হয় নাই, সেটি নিশ্চয়ই সামনে আসবে। এবং আরও যেই ধরনের ইভেন ল্যাথাল ওয়েপনের ব্যবহার হয়েছে, গুলি কিন্তু শুধু এক দিক থেকে হয় নাই, গুলি কিন্তু অন্য দিক থেকেও হয়েছে। গতকালকে আমি এক স্টুডেন্টের মারা যাওয়ার যে পড়ছিলাম, পেছন থেকে গুলি করা হয়েছে। তো পেছন থেকে যদি গুলি করা হয়, তাহলে গুলিটা করলো কে? এরকম আরও অনেক বিষয় আসবে। টোটাল তদন্তটা হওয়া উচিত যে কোনোভাবেই হোক, এবং সম্পূর্ণ সত্যটাই আসা উচিত। আমি একটা জায়গা এখানে বলি, সেটা হচ্ছে যতটুকু আন্দোলন হয়েছে সেটি ঠিক আছে, গ্রহণযোগ্য। এর মাঝখানে যতটুকু ষড়যন্ত্র হয়েছে, যেই জায়গাটি আমরা ধ্বংস দেখেছি, ধ্বংস নিশ্চয়ই কেউ সাপোর্ট করবে না। এখন কেউ না কেউ তো করেছে, কেউ না কেউ তো এই ধ্বংসের সাথে যুক্ত ছিল। আমরা অনেক কিছুই তো আস্তে আস্তে পাচ্ছি, যে ঢাকার আউটস্কার্টগুলোকে একদম ব্লক করে দিয়ে ঢাকা শহরের পতন ঘটানোর চেষ্টা করা হয়েছে। আপনি যখন সরকারের পতন ঘটাতে চাইবেন, তখন তো আপনাকে অনেকগুলো প্রক্রিয়ার, কোনো না কোনো প্রক্রিয়াকে অবলম্বন করতে হবে। একটি প্রক্রিয়া হচ্ছে আপনি গণবিস্ফোরণের মাধ্যমে সরকারের পতন ঘটাইলেন। সরকারের তেমন কিছু করার থাকে না যদি বিরোধী পক্ষ জনগণের ভাষা বুঝে জনগণকে সাথে নিয়ে, গান্ধীজি করেছিলেন অসহযোগ আন্দোলন, নিশ্চয়ই আপনি জানেন, বঙ্গবন্ধু করেছিলেন অসহযোগ আন্দোলন। একটা পর্যায়ে যেহেতু তারা পাকিস্তানিরা যখন সার্চলাইট করলো, আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি, তার আগ পর্যন্ত কিন্তু অসহযোগ আন্দোলন হচ্ছিল, মার্চ মাস পর্যন্ত যদি আপনি দেখেন অসহযোগ আন্দোলনে হয়। কিন্তু ধ্বংসাত্মক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে যদি সরকারের পতন ঘটানোর চেষ্টা করা হয়, তাহলে তার ভেতরেও তো রাজনীতি আছে। রাজনীতি না হলে তো এটা হয় নাই, দেশীয় বা বহির্বিশ্বীয় যে কোনো জায়গা থেকেই হোক, রাজনীতি তো অবশ্যই আছে, ষড়যন্ত্রমূলক রাজনীতি আছে। আমি সেই জায়গাটা বলেছি, আন্দোলনের জায়গার সাথে যদি আমরা এটা মিলিয়ে ফেলি, তাহলে মূল জায়গাটা আসবে না। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, শুনছিলেন মিস্টার আফিজুর রহমান যেটা বলছিলেন, যে আসলে মানে এই যে হত্যা, মানে কিভাবে হত্যা হলো, এটা কি আসলে গুলির মাধ্যমে কিভাবে হলো, সেটা তো একটা প্রশ্ন থেকেই যায়। আপনি তো সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের কাজ করেন, আইনজীবী, আপনার কাছে কি মনে হয় এর বিচারটা বা এই তদন্ত কিভাবে হওয়া উচিত, যত দ্রুত সাধারণ মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, এদেশে অপরাধের বিচার হয়? দেখুন, যে কোনো অপরাধেরই একটা মোটিভ বা ইন্টেনশন থাকে। তো এই যে অপরাধ কর্ম, যেটাকে আমরা নাশকতা বা ষড়যন্ত্র বলছি, এটা ডেফিনেটলি এটা প্রুভ যে যারা এটা করেছে তারা বাংলাদেশটাকে অচল করে দিতে চেয়েছে, বাংলাদেশটা যাতে রাষ্ট্র হিসেবে ব্যর্থ হয়ে যায়, এটা তাদের লক্ষ্য ছিল। এবং সে কারণে তারা যে অ্যাটাকের যে টার্গেটগুলো আপনি যদি খেয়াল করেন, যে তারা অ্যাটাক করেছে হলো পানি শোধনাগার, মানুষের খাবার পানি, তারা অ্যাটাক করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে আপনার মেডিকেল কেয়ার ইত্যাদি দেখানো হয়, করা হয়, তারা অ্যাটাক করেছে এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, সাধারণ মানুষ যেখানে চড়ে। এবং এটা এই নাশকতাগুলো করার জন্য একটা ট্রেনিং লাগে, এটা সাধারণ বেসামরিক লোক এটা হুট করেই করতে পারবে না। ফলে এই যারা করেছে তাদের নেচার এবং মানে দ্য টাইপ অফ দ্য ক্রাইম থেকে বোঝা যায় যে এটা কারা করতে পারে, এটা একটা কমন সেন্স থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু যেটা করতে হবে সেটা হলো এই সমস্ত নাশকতা এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিগুলোর আপনার একটা নিরপেক্ষ তদন্ত করতে হবে। কিন্তু সেটি না করে যদি গণগ্রেফতার করা হয়, যদি রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের চেষ্টা করা হয়, তাহলে যে জিনিসটা কথায় কথায় চলে আসবে সেটা হলো যে আমরা নাশকতাটাকেই দেখলাম,
কিন্তু সারা দেশে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে জেলায় জেলায় মানুষের যে প্লাবন হলো, সেই প্লাবনকে কিন্তু আমরা আমলে নিলাম না। তা আমি বলবো যে সাধারণ মানুষের যে প্লাবন, ছাত্র জনতার যে প্লাবন ঢল, সেই ঢল কি বার্তা আপনাকে দিচ্ছে, সেইটা শাসক দলকে বিবেচনায় নিতে হবে। যে তারা যে নৈতিক যোগ্যতা, অধিকার যে হারিয়েছে, সেটা সাধারণ মানুষের প্লাবন এবং আন্দোলনে যে ছাত্রদের যে অংশগ্রহণ, সেখান থেকে বোঝা যায়, সেই মব থেকে বোঝা যায় যে এই সরকার তাদের ক্ষমতায় টিকে আছে। ছিল সীমাবদ্ধতা সেখানে ছিল না, সাধারণ মানুষ তাদের অধিকার কথা বলতেই বলেছে, কিন্তু নাম্বার অফ পিপল আপনি দেখেন না তাদের ভাষাটা কি ছিল। তারা বলেছে চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার। তারা কিন্তু রাজাকার হতে চায় নাই, তারা অধিকারটাকেই সামনে এনেছে। কিন্তু সেটাকে যেভাবে টুইস্ট করে অন্যভাবে তাদেরকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে, যাদের মাথায় জাতীয় পতাকা ছিল আর অপর দিকে ছিল হেলমেট বাহিনী, সুতরাং হেলমেট বাহিনী বলছে তারা মুক্তিযোদ্ধা, আর যাদের মাথায় জাতীয় পতাকা তাদেরকে বলা হচ্ছে রাজাকার। এই যে পলিটিক্যাল কন্ট্রাডিকশন, এটাকে কিন্তু বিবেচনায় নিতে হবে। কারণ এই মুভমেন্টটা আপনি যদি বলেন যে শুধুমাত্র নন পলিটিক্যাল, এটা বললে কিন্তু হবে না। এর মধ্যে অনেক পলিটিক্স ছিল, সেই পলিটিক্সকে আমলে নিতে হবে। কিন্তু এই পলিটিক্সকে যারা ব্যাড পলিটিক্সের জায়গায় নিয়ে গেছে এবং যারা নাশকতা করেছে, তারা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ করেছে এবং সেটি আমিও চাই। কিন্তু সেটি হতে হবে নিরপেক্ষভাবে। কিন্তু এটি যেন কখনোই রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য জেলায় জেলায় গণগ্রেফতার এবং গ্রেপ্তার বাণিজ্য না হয়, সেটা আমাদেরকে দেখতে হবে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের ছোট্ট আরেকটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। মেজর অবসরপ্রাপ্ত আফিজুর রহমান, আপনার কাছে আবারও যাচ্ছি। একদম একেবারে একটু জানতে চাচ্ছি, এই যে ঘটনা ঘটলো, এই ঘটনার থেকে আসলে সরকার কি শিখলো, সরকারের কাছে কি বার্তা গেল পরবর্তী সময়ের জন্য, বা এই ঘটনার জন্ম কিভাবে হলো? খুব কঠিন সময়ে কঠিনভাবে একটি মানে ক্রূর কথা বলবো। প্রথম জায়গায় বলি, মুক্তিযোদ্ধা আর বলা যাবে না, রাজাকার বলতে হবে। সরি, মানে এটা এমন একটা ব্যাপার, দেখেন যে ওই যে ছাত্ররা ভাইয়া যেটা বলতেছিলেন যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কিন্তু এই স্লোগানে কিন্তু সত্যিকারের রাজাকারদের একটা রাজাকারী জোশ বের হয়ে গেছিল, সেটা কিন্তু আমরা দেখেছি। ৭১ সালের যে রাজাকার, তারা যেই ধরনের অপরাধ করেছিল মানবতার বিরুদ্ধে, আমাদের মা বোনদের, 10 লক্ষ মা বোনের যে ইজ্জত এই দেশে গিয়েছে, বা মানে এটা তো আমাদের জাতির খুব কঠিন জায়গা। 30 লক্ষ শহীদের যে রক্ত, এটা নিয়েও অনেক সময় অনেকে ফান করার চেষ্টা করেছে। যারা করেছে তারা বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের পক্ষের মানুষ তো অন্তত না, বাংলাদেশের পক্ষের শক্তি না। এবং যে পরাজিত শক্তি কিন্তু বারবারই বাংলাদেশে হানা দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং এই জায়গাটাতে একটা ক্ষোভের জায়গা আছে, এই জায়গাটাতে একটা কষ্টের জায়গা আছে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকারে, রাজাকারদেরকে যে উৎফুল্ল করলাম, অবশ্যই আন্দোলন হবে, মৌলিক জায়গাগুলোতে কিন্তু আসলেই খুব কষ্টের জায়গা। প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা বলেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি, কি বোঝাচ্ছে, ভুল কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাতে ছিল। আমি বলবো যে একটা বড় কমিউনিকেশন গ্যাপ ছিল। এবং আমার একটা অনুরোধ থাকবে, এটা যদি সরকারি সিস্টেমের প্রতি অনুরোধ হয়, আমি জানি না সিস্টেমের প্রতি অনুরোধ করা যায় কি না, কিন্তু যদি করা যায় আর কি, বা আপনার মাধ্যমে ধরেন যে অনুরোধটা করে রাখলাম, কমিউনিকেশন গ্যাপ করা যাবে না। আসলে কমিউনিকেশনটা, আমি কি বলতে চাচ্ছি, আমি তো স্মার্ট বাংলাদেশ বানাইতে চাই। আমরা তো জানি যে গভর্নমেন্টের ভিশন হচ্ছে স্মার্ট বাংলাদেশ 2041, তাই না? কমিউনিকেশন, ছোট্ট শব্দ, ছোট্ট কমিউনিকেশন গ্যাপের জন্য অনেক বড় ঘটনা ঘটে। কমিউনিকেশন গ্যাপ যদি হয়ে যায়, সাথে সাথে সেই গ্যাপটাকে ফিল আপ করে দিতে হবে, সাথে সাথে ফিল আপ করতে হবে। আমরা একপাক্ষিকভাবে যে যার যার রাজনৈতিক জায়গা থেকে আমরা টক শো করি, কথাও বলি, সব জায়গা থেকে কিন্তু আমরা একজন আরেকজনের দোষারোপ করছি। কিন্তু সবচেয়ে আগে কিন্তু এই বাংলাদেশটা, এই দেশটাকে অকার্যকর করা যাবে না। অনেক কষ্টের বিনিময়ে অর্জিত শুধু না, এই দেশটি সামনে এগুচ্ছে। এই যে ভাইয়া যেটা বললেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো নিয়ে তো আমরা গর্ব করি এখন। মানে গর্বের যে প্রতীক, সেখানে একেবারে প্রতীকের উপরে আঘাত দেওয়া হয়েছে। তো সুতরাং এমন কমিউনিকেশন গ্যাপ যেন আর কখনোই না হয়, যেটাতে প্রতিক্রিয়াশীল শক্তি জায়গাটা পেয়ে যায়, বড় একটা জায়গা পেয়ে রাষ্ট্রটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। জনাব তারিক চৌধুরী, যদি একই প্রশ্ন আপনার কাছেও করি। দেখেন, আমার কাছে যদি একই প্রশ্ন করেন, আমি যেটা প্রথমেই বলবো যে এই দীর্ঘদিন এই শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে একটা ক্ষোভ বিক্ষোভ, এটা কিন্তু নানাভাবে বেরিয়ে এসেছে। বিশেষ করে দুর্নীতির প্রসঙ্গে, দেশের সীমাহীন দুর্নীতি এবং যারা ক্যাবিনেটে বসে আছে তাদের যে ফেইলিওর। আপনি দেখেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে, মেডিকেল কলেজগুলোতে টিচারদেরকে যেতে বাধ্য করা হচ্ছে, কিন্তু ছাত্র নাই। তাহলে টিচাররা ওখানে গিয়ে করবে কি? যাদের একেবারেই মানে ক্লিনিক্যাল সাইট যাদের নাই, যারা বেসিক মেডিকেল এডুকেশন দেয়, তাদের তো মেডিকেল কলেজে কোনো কাজ নাই, তাদেরকে
কিন্তু শিক্ষামন্ত্রী বলে একরকম, স্বাস্থ্যমন্ত্রী বলে আরেক রকম, আরেক মন্ত্রী বলে একরকম, আরেক মন্ত্রী বলে আরেক রকম, প্রধানমন্ত্রী আবার তার চেয়ে ভিন্ন বলে। এই যে কমিউনিকেশন গ্যাপের মধ্য দিয়ে যে বার্তা জনগণের কাছে যায় যে দেশে আসলে শাসন ব্যবস্থা বলে কিছু নাই, এবং যে মাত্রায় দুর্নীতি আমাদের দেশে হয়েছে এবং হাজার কোটি টাকার যে হিসাব গণমাধ্যমের সূত্রে মানুষ জানতে পেরেছে, এর ফলে মানুষ দেখে যে এই দেশের অর্থনীতিটা, যতই আপনি গর্বের কথা আমরা বলি না কেন, গর্বের জায়গা আছে আমাদের, নিঃসন্দেহে আছে, কিন্তু এই করাপশন আমাদেরকে এমন পরিস্থিতির সামনে এনেছে যে মানুষ আসলে না শাসন ব্যবস্থার উপরে, শৃঙ্খলার উপরে, আইনের উপরে আস্থা রাখতে পারে না। তারা তখন দেখে কি যে আইনের ফাঁকগুলি অনেক বড় বড় অপরাধী বেরিয়ে যাচ্ছে। আমরা তো কোর্টে দেখি, কোর্টে কি হয়, অনেক কিছুই হয়, অনেক বিচার প্রার্থীরা আসে, তারা হতাশা নিয়ে আসে। সুতরাং আমি বলবো যে এই দেশের যে অপশাসন, গণতন্ত্রহীনতা, দুর্নীতি ইত্যাদিকে অ্যাড্রেস করতে হবে, এবং সে অনুযায়ী যদি নৈতিক দায় তারা স্বীকার না করে, তাহলে কিন্তু আমরা প্রকৃত সমস্যার গভীরে পৌঁছাতে পারবো না। অর্থাৎ দুজনের কথাই একটা বিষয় আসছে, কমিউনিকেশন গ্যাপ কোনোভাবেই রাখা যাবে না, যে ছোট সমস্যা থেকে অনেক বড় ধরনের রাষ্ট্র বিপদে পড়ে সেরকম সমস্যা না হোক। অসংখ্য ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত আফিজুর রহমান, ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনাদের দুজনকেই আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে হচ্ছে আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র, CSRM জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভীষণ ভালো থাকবেন দর্শক, সাবধানে থাকবেন।